নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা ধারাবাহিকভাবে শুনছেন প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অনুবর্তন, আজের ৪র্থ পর্ব। নারায়ণবাবু বলেন, আমি তারও কত আগের। তুমি আর যদু এসেছো এই 18 বছর, আমি তারও 12 বছর আগে থেকে এইখানে। অনুকূলবাবুতে আমাতে মিলে স্কুল গড়ি। ক্ষেত্রবাবু বলেন, এই আপনারা গড়লেন স্কুল, এখন কোথা থেকে মিস্টার আলম আর সাহেব এসে নবাবি করছে দেখো। নারায়ণবাবু বললেন, আরে আমি কিছু নই, অনুকূলবাবু গড়েন স্কুল। তার মতো ক্ষমতা যার তার থাকে না। অনুকূলবাবুর মতো লোক হচ্ছে এই সাহেব। সত্যিকার ডিউটিফুল হেডমাস্টার হিসেবে সাহেব অনুকূলবাবুর জুড়িদার। লেখাপড়া শেখে সবাই, কিন্তু অন্যকে শেখানো সবাই পারে না। যে পারে তাকে বলে টিচার। তুমি আমি টিচার নই। টিচার ছিলেন অনুকূলবাবু, টিচার হলো এই সাহেব। হেড পণ্ডিত বলেন, না দাদা, আপনি টিচার নিশ্চয়ই, আমরা না হতে পারি। নারায়ণবাবু বলেন, আরে অত সহজে টিচার হয় না। এই শুনবে তবে অনুকূলবাবুর দু একটা ঘটনা। একবার একটা ছেলে এলো, তার বাবা বর্মায় ডাক্তারি করে, 2 পয়সা পায়। ওই ছেলেটাকে আমাদের স্কুলে দিয়ে গেল বাংলা শিখবে বলে। বর্মী ভাষা জানে, বাংলা ভালো শেখেনি। পয়সাওয়ালা লোকের ছেলে, বদমাইশও খুব। স্কুল পালায়, বাবা মোটা টাকা পাঠায়। সেই টাকায় থিয়েটার দেখে, হোটেলে খায়, পড়াশুনোয় মন দেয় না। তা এখানে থাকে কোথায়? থাকে তার আত্মীয় বাড়ি। সেই ছেলের জন্যে অনুকূলবাবুকে রাতের পর রাত বসে ভাবতে দেখেছি। আমায় বললেন, নারায়ণ, মারধর বা বকুনিতে ওকে ভালো করা যাবে না, উপায় ভাবছি। তারপর ভেবে করলেন কি, ওই রোজ সেই ছেলেটাকে সঙ্গে নিয়ে বেড়াতে বের হতেন, আর মুখে মুখে গল্প করতেন পাপের দুর্দশা, অধঃপতনের ফল, এইসব সম্বন্ধে। গল্প নিজেই বসে বসে বানাতেন রাত্রে, আমায় আবার শোনাতেন পয়েন্টগুলো। সেই ছেলে ক্রমে শুধরে উঠল, ম্যাট্রিক পাশ করে বেরুলো। তার বাবা এসে অনুকূলবাবুকে একটা সোনার ঘড়ি দেয় ছেলে পাশ করলে। অনুকূলবাবু ফিরিয়ে দিয়ে বললেন, আমায় এ কেন দিচ্ছেন? আমার একার চেষ্টায় ও পাশ করেনি। আমার স্কুলের অন্যান্য মাস্টারের কৃতিত্ব না থাকলে আমি একা কি করতে পারতাম? তাছাড়া আমি কর্তব্য পালন করেছি। ভগবানের কাছে আপনার ছেলের জন্য আমি দায়ী ছিলাম, কারণ আমার স্কুলে তাকে ভর্তি করেছিলেন। সে দায়িত্ব পালন করেছি, তার জন্য কোনো পুরস্কারের কথা ওঠে না। আজকাল কজন শিক্ষক তাদের ছাত্রের সম্বন্ধে কথা ভাবেন বলুন দেখি? আদর্শ শিক্ষক বলতে যা বোঝায় তা ছিলেন তিনি। আমাদের সাহেবকে দেখি অনেকটা সেই রকম ভাব ওর মধ্যে। ক্ষেত্রবাবু ব্যঙ্গ করে বললেন, দাদা, এতক্ষণ অনুকূলবাবুর কথা বলছিলেন, বেশ লাগছিল, আবার তাঁর সঙ্গে সাহেবের নাম করতে যান কেন? কেন করি তোমরা জানো না। আই নো এ রিয়েল টিচার হোয়েন দেয়ার ইজ ওয়ান। আমার কথা শোনো ভায়া, সাহেবকে তোমরা অনেকেই চেনোনি। শিক্ষকের দল পরস্পরের কাছে বিদায় গ্রহণ করলেন, কারণ সকলেরই টিউশনির সময় হয়েছে। পুজোর ছুটির মাসখানেক দেরি। স্কুলের অবস্থা খুবই খারাপ। হেডমাস্টার সার্কুলার দিলেন যে
যে মাস্টারের নিতান্ত দরকার তারা এসে জানালে কিছু কিছু টাকা দেওয়া হবে। বাকি শিক্ষকদের ছুটির পর স্কুল খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে মাইনে নেওয়ার জন্য। স্কুলে শিক্ষকদের মধ্যে হট্টগোল পড়ে গেল। যদুবাবু বললেন, এ সার্কুলারের মানে কি হে ক্ষেত্র ভায়া? আমাদের মধ্যে কে তালেবর আছে যার টাকার দরকার নেই? ক্ষেত্রবাবু সেসব কিছু জানেন না, তবে তার নিজের টাকার দরকার এটুকু জানেন। শ্রীশবাবু বললেন, তোমার যেমন দরকার গরিব মাস্টার, পুজোর সময় শুধু হাতে বাড়ি যেতে হবে, সারা বছর খেটে, সকলেরই দরকার। রামেন্দুবাবুকে সকলে বলা যাক। কিন্তু শোনা গেল টাকা আদৌ নেই, আশা মতো আদায় হয়নি। যা আদায় হয়েছে বাড়ি ভাড়া আর কর্পোরেশন ট্যাক্স দিতেই হবে। যা কিছু উদ্বৃত্ত থাকবে নিতান্ত অভাবগ্রস্ত শিক্ষকদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। সেদিন টিচারদের ঘরে হঠাৎ মিস্টার আলমের আগমনে সকলে বিস্মিত হল। মাস্টারদের বসবার ঘরে মিস্টার আলম বড় একটা আসেন না। মিস্টার আলমকে দেখে মাস্টারেরা সন্ত্রস্ত হয়ে পড়ল। যে বসেছিল সে উঠে দাঁড়ালো, যে শুয়েছিল সে সোজা হয়ে বসল। মিস্টার আলম হাসি মুখে চারিদিকে চেয়ে বললেন, আরে বসুন বসুন। তারপর ধীরে ধীরে নিজের আগমনের উদ্দেশ্য পারলেন। হেডমাস্টারের এই যে সার্কুলার, এই নিতান্ত জুলুমবাজি। কার টাকার জন্য কে এখানে খাটতে এসেছে? সকলে এ ওর মুখ চাওয়াচাই করতে লাগলো। মিস্টার আলম সাহেবের বিশ্বাসী লেফটেন্যান্ট, তার মুখে একই কথা। সাহেবের স্পাই হিসেবেও মিস্টার আলম প্রসিদ্ধ। কে কি কথা বলবে তার সামনে? মিস্টার আলম বললেন, না, এই সাহেবকে দিয়ে স্কুলের আর উন্নতি নেই। আমি আপনাদের কোঅপারেশন চাই। আমার সঙ্গে মিলে সবাই সাহেবের বিরুদ্ধে সেক্রেটারির কাছে আর প্রেসিডেন্টের কাছে চলুন। স্কুলের যা আয় তাতে মাস্টারদের বেশ চলে যায়। সাহেব আর মেম পুষতে 450 টাকা বেরিয়ে যাচ্ছে। এই স্কুলের হাতি পোষার ক্ষমতা নেই। আসুন আমরা ম্যানেজিং কমিটিকে জানাই। যদুবাবু প্রথমে কথা বললেন। তার ভাব বা আদর্শ বলে জিনিস নেই কোনো কালে, সুবিধা বা স্বার্থ নিয়ে কারবার। তিনি বললেন, ঠিক বলেছেন মিস্টার আলম, আমিও তাই ভেবেছি। মিস্টার আলম বললেন, আর কে কে আমাকে সাহায্য করতে রাজি? জ্যোতির্বিনোদের রাগ ছিল হেডমাস্টারের ওপর। বললেন, আমি করব। যদুবাবু বললেন, হ্যাঁ আমিও। ক্ষেত্রবাবু বললেন, হ্যাঁ আমিও। শ্রীশবাবুও সাহায্য করতে রাজি। কেবল নতুন টিচার ও নারায়ণবাবু চুপ করে রইলেন। মিস্টার আলম বললেন, কে রামেন্দ্রবাবু, আপনি কি বলেন? নতুন টিচার বললেন, আমি 2 বছর হলো এই স্কুলে এসেছি। যা বুঝেছি এই স্কুলের উন্নতি নেই। স্কুলের বাজেট যিনি দেখছেন তিনি এ কথা বলবেন। মিস্টার আলম যা বলেছেন তা খুবই ঠিক। তাহলে আপনি আমাকে সাহায্য করুন। কি জন্যে সাহায্য চান? টু রিমুভ দ্য প্রেজেন্ট হেডমাস্টার। 80 টাকার হেডমাস্টার রাখলে স্কুল চলে যায়। মেমের কি দরকার? ওতে ছেলে বাড়ছে না যখন, তখন হাতি পোষা কেন? আমরা অনাহারে আছি আর সাহেব মেম 450 টাকা করে নিয়ে যাচ্ছে। ঠিক কথা। তবে আপনি কি করবেন? আমি এতে নেই। কেন? প্রকাশ্যভাবে প্রতিবাদ করি বলে গোপনে শত্রুতা করতে পারবো না। মাফ করবেন মিস্টার আলম, তবে আমি নিউট্রাল থাকব, কারো দিকে হব না, এ কথা আপনাকে দিতে পারি। বেশ, তাই থাকুন। আর নারায়ণবাবু? আমি বুড়ো মানুষ, আমায় নিয়ে কেন টানাটানি করেন মিস্টার আলম? আপনি জানেন আমি নির্বিরোধী লোক, আমায় আর এর মধ্যে জড়াবেন না। অন্য সব টিচারের মুখের দিকে চেয়ে রাজি হন নারায়ণবাবু। আপনি হেডমাস্টার হন, খুব খুশি হব সবাই। এদের মধ্যে কেউ নেই যিনি তাতে অমত করবেন। কিংবা রামেন্দুবাবু হেডমাস্টার হন, কারো আপত্তি হবে না। সকলে সমস্বরে এ প্রস্তাব সমর্থন করলেন। এই দিনটির পরে মিস্টার আলমের চক্রান্ত রোজই চলতে লাগলো। মাস্টারদের মধ্যে স্বার্থান্বেষী প্রিন্সিপালবিহীন যাঁরা, যেমন যদুবাবু, মিস্টার আলমের দলে যোগ দিয়েছেন। ক্ষেত্রবাবু ও শ্রীশবাবু মনে মনে মিস্টার আলমের দলে আছেন, মুখে কিছু বলেন না। কেবল নারায়ণবাবু ও নতুন টিচার রামেন্দু দত্ত নিরপেক্ষ, কোনো দলেই নেই।
এদের মিটিং প্রতিদিন ছুটির পর তেতলার ঘরে হয়। নতুন টিচার ও নারায়ণবাবু সেখানে থাকেন না। এই অবস্থার মধ্যে এলো পুজোর ছুটির সপ্তাহ। শনিবারে ছুটি হবে। ছেলেরা ক্লাসে ক্লাসে ছুটির দিন শিক্ষকদের জলযোগের ব্যবস্থা করছে। শিক্ষকদের মধ্যে কেউ কেউ গোপনে তাদের উস্কে না দিচ্ছে এমন নয়। কিরে, পড়াশুনো কিছুই হয়নি কেন? গ্রামার মুখস্থ ছিল, টাস্ক ছিল, কিছু করিসনি? খাওয়াতে ব্যস্ত আছিস বুঝি? কি ফর্দ করলি এবার? ফর্দ শুনে যদুবাবু উদাসীনভাবে বললেন, এ আর তেমন কি হলো, এবার 3rd ক্লাসে যা করবে শুনে এলুম। ক্লাসের চাই বালকেরা সাগ্রহ কলরবে বলে উঠল, কি স্যার, কি স্যার? আরে আইসক্রিম, লুচি, আলুর দম আর হরিময়রার কড়া পাকের সন্দেশ। স্যার, আমরাও করব আইসক্রিম। হরিময়রার সন্দেশ স্যার কোথায় পাওয়া যায়? সে আমি তোদের এনে দেব, ভাবনা কি? পয়সা দিস আমার হাতে। কালই দেব চাঁদা তুলে। স্যার, আপনার হাতে আমরা 10টা টাকা দেব, আপনি যাতে 3rd ক্লাসের চেয়ে ভালো হয় তা কিন্তু করবেন। 3rd ক্লাসে গিয়ে যদুবাবু বললেন, ও এই ছুটির টাস্কটা সবাই লিখে নে, ভুলে গিয়েছি একেবারে। আর তোদের এবার কি বন্দোবস্ত হচ্ছে রে? কিন্তু এবার 4th ক্লাসে যা হচ্ছে তার কাছে তোরা পারবি না। শ্রীশবাবু ও জ্যোতির্বিনোদ অন্য অন্য ক্লাসে ওস্কালেন। প্রতি বছর ক্লাসে ক্লাসে টেক্কা দেবার চেষ্টা করে। ছুটির পর হেডমাস্টারের ঘরে নতুন টিচার গিয়ে টেবিলের সামনে দাঁড়ালেন। স্যার, আপনার সঙ্গে গোপনীয় কথা আছে, কখন আসবো? ও মিস্টার দত্ত, তুমি সন্ধ্যার পর এসো, আজ আর টিউশনিতে যাব না। বেশ। ছুটির পর প্রায় 1.5 ঘন্টা মাস্টারেরা থেকে ছেলেদের 2nd টার্মিনাল পরীক্ষার ফল লিপিবদ্ধ করলেন, প্রোগ্রেস রিপোর্ট লিখলেন, বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র সিজল মিজল করলেন। বড় একটা ছুটির আগে অনেক কাজ, অথচ সকলেই জানে ছুটির মাইনে কেউ পাবে না। এই শারদীয় পুজোর সময় সকলকে শুধু হাতে বাড়ি যেতে হবে, উপায় নেই। এ যে স্বার্থত্যাগ প্রণোদিত ব্যাপার তা নয়, নিরুপায় পড়ে মার খাওয়া মাত্র। এ চাকরি ছাড়লে কোন স্কুলে হঠাৎ চাকরি মিলছে? সন্ধ্যার পর নতুন টিচার হেডমাস্টারের বসবার ঘরের দরজায় কড়া নাড়লেন। হ্যাঁ, এসো, কাম ইন। নতুন টিচার ঢুকে দাঁড়িয়ে রইলেন। বসো মিস্টার দত্ত, বসো, এক পেয়ালা চা? না ধন্যবাদ, এই খেয়ে আসছি। মিস শিবসান কোথায়? উনি আজকাল পড়াতে বেরোন, ভালো টিউশনি পেয়েছেন। ওই পঞ্চকোটের রাজকুমারীকে 1 ঘন্টা ইংরেজি পড়াতে। ও, কি কথা বলবে বলছিলে? নতুন টিচার পকেট থেকে একটা কাগজ বের করলেন, গলা ঝেড়ে বললেন, স্যার, আপনি এবার কি কিছু দেবেন না আমাদের মাইনে? তোমায় তো সব দেখিয়েছি মিস্টার দত্ত। স্কুলের আর্থিক অবস্থা তুমি আর মিস্টার আলম জানো, আর জানে নারায়ণবাবু। বেশি লোককে বলে কোনো লাভ নেই। স্কুলকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করছি প্রাণপণে। বাড়িওয়ালা নালিশ করবে শাসিয়েছিল, তার 500 টাকা দিতে হয়েছে। মিস শিবসানকে 150 টাকা দিতে হবে, উনি দার্জিলিং যাচ্ছেন, কিন্তু তার মধ্যে মোটে 75 দিতে পারছি। আমি 1 পয়সা নিচ্ছি না। এ আমাদের স্ট্রাগলের বছর। এবছর যদি সামলে উঠি, সামনের বছরে হয়তো সুদিন আসবে। সকলকেই স্বার্থত্যাগ করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে এ বছরটা, বুঝলে না? হ্যাঁ স্যার। তুমি কিছু চাও? কত দরকার বলো? না স্যার, আমি একরকম ম্যানেজ করে নেব, ধন্যবাদ স্যার। এই কজনকে কিছু কিছু দিতেই হবে, যে করে হোক ম্যানেজ করুন। নতুন টিচার হাতের কাগজ দেখিয়ে বলতে লাগলেন, এই ক্ষেত্রবাবু 20 টাকা, জ্যোতির্বিনোদ 15 টাকা, শ্রীশবাবু 18 টাকা, হেড পণ্ডিত 10 টাকা, যদুবাবু 20। সাহেব কুইনাইন সেবনের পরের অবস্থার মতো মুখখানা করে বললেন, Oh, these are the troublemakers. না স্যার, এদের না হলে চলবে না।
এদের অবস্থা সত্যিই খারাপ। প্রত্যেকেরই বিশেষ দরকার আছে। জ্যোতির্বিনোদের বাড়ি পৈতৃক পুজো, তাকে বাড়ি যেতে হবে, ভাড়া চাই। ক্ষেত্রবাবুর আবশ্যক আমি ঠিক জানি নে, তবে তারও দরকার জরুরি। হেড পণ্ডিত পুজো করতে যাবেন দক্ষিণের শিষ্য বাড়ি, কাপড় চোপড় নেই, কিনবেন। আর যদুবাবু, দ্য কানিং ওল্ড ফক্স, এই যদুবাবুর স্ত্রী আজ 3-4 মাস পড়ে আছেন জ্ঞাতির বাড়ি, তাঁদের সেখান থেকে না আনলে নয়। তাঁরা চিঠি লিখছেন কড়া কড়া, ট্রেন ভাড়ার খরচ চাই। সাহেব হেসে বললেন, তোমার কাছে সবাই বলে, তোমাকে ধরেছে আমাকে বলতে, বুঝলাম। হ্যাঁ স্যার। টাকা আমি যে করে হোক ম্যানেজ করব, তুমি যখন বলছো। তুমি নিজের জন্য কিছু নেবে না? না স্যার, আমার 2টো টিউশনির টাকা পাবো, একরকম করে চালিয়ে নেব। এখনও তো কত মাস্টারকে কিছু দেওয়া হচ্ছে না, শুধু এই কজনের নিতান্ত জরুরি দরকার, তাই। বেশ, কাল ওদের বলো, টাকা দিয়ে দেব যে করেই হোক। হ্যাঁ, আর একটা কথা স্যার, যদি জানুয়ারি মাসে সুবিধে হয়, এই জ্যোতির্বিনোদের কিছু মাইনে বাড়িয়ে দিতে হবে, বড় গরিব। কেন? ওকে আমরা যা দিই ওর বিদ্যা বুদ্ধির পক্ষে তা যথেষ্ট নয় কি? না স্যার, ওর প্রতি অবিচার করবেন না, গরিব বড়। কিন্তু বড় ফাঁকিবাজ, ক্লাসে কিছু করে না। আরও 2-4 জন আছে ফাঁকিবাজ, তুমি ভাবো আমি তাদের চিনি নে? স্কুলের অবস্থা ভালো না বলে কিছু বলি নে। আচ্ছা, তোমার কথা মনে রইল, জানুয়ারি মাসে বেশি ছেলে ভর্তি হলে থার্ড পণ্ডিতের কেস আমি বিবেচনা করব। নতুন টিচার বিদায় নিলেন। যদুবাবু সত্যিই বিপদে পড়েছেন। গত গ্রীষ্মের ছুটিতে স্ত্রীকে সেই যে গ্রামে শরিকের বাড়িতে রেখে এসেছিলেন, অর্থাভাবে তাকে আনতে পারেননি। অবনী মুখুজ্জিকে টাকা ধার দেবেন বলেছিলেন, সে আজ 3 মাস ধরে তাগাদার উপর তাগাদা দিয়ে আসছে। নানা ছল ছুতো, সত্য মিথ্যা নানারূপ স্তোকবাক্যে তাকে কতদিন ঠেকিয়ে রেখেছেন। যদুবাবুর স্ত্রী লিখল, তুমি অবনী ঠাকুরপোকে টাকা দেবার কথা নাকি বলে গিয়েছিলে? সে এক দফা নিজে, এক দফা তার দিদি আর স্ত্রীকে দিয়ে আমার গায়ের ছাল খুলে ফেলছে তোমার কাছে টাকা ধারের সুপারিশ করতে। তুমি কোথা থেকে টাকা দেবে জানি না, তবে এমন বললেই বা কেন তাও ভেবে পাই না। যদি টাকা দিতে না পারো তবে আমাকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যাবে, এদের খোঁটা গঞ্জনা আমার সহ্য হয় না। যদুবাবু স্ত্রীকে স্তোকবাক্য দিয়ে পত্র লিখেছিলেন, সে আজ 1.5 মাসের কথা। তারপর স্ত্রীর যত চিঠি এসেছে তার কোনো উত্তর দেননি। দেবেনি বা কি করে? স্কুলে 2 মাস খেটে 1 মাসের মাইনে পাওয়া যায়। মাসের 29 তারিখে গত মাসের মাইনে যদি হলো, তবে মাস্টারেরা ভাগ্য প্রসন্ন বিবেচনা করেন। মেসের দেনা ঠিকমতো দেওয়া হয় না, টিউশনি ছিল তাই চলে। স্ত্রীকে এর মধ্যে আনেন কোথায়? বাসা করবার খরচ জোটাবেন কোথা থেকে? বললেই তো আর হলো না। শনিবার পুজোর ছুটি হবে, আজ বৃহস্পতিবার। যদুবাবু টিউশনি করে ফিরবার পথে ভাবছিলেন, ছুটিতে কি বেড়াবাড়ি যাবেন? রামেন্দুবাবুকে ধরেছেন হেডমাস্টারকে বলে কয়ে অন্তত 20 টাকা যাতে পাওয়া যায়। রামেন্দুবাবুর কথা আজকাল সাহেব বড় শোনে। কিন্তু তা যেন হলো, এই সামান্য টাকা হাতে সেখানে গিয়ে কি করবেন? স্ত্রীকে এনে কোথায় বা রাখেন? অর্থকষ্টের বাজারে বাসা করবেনই বা কোন সাহসে? হাওয়ায় ভর করে দাঁড়িয়ে এত ঝুঁকি নেওয়া চলে না। আকাশ পাতাল ভাবতে ভাবতে যদুবাবু মেসের দরজায় ঢুকতেই মেসের একটি লোক বলে উঠল, এই একটি ভদ্রলোক আপনার জন্য অপেক্ষা করছেন অনেকক্ষণ থেকে। শ্রীজদা এখনো ছেলে পড়িয়ে ফেরেননি, আপনাদের ঘরে বসিয়ে রেখেছি, আই আপনার সিটে। যদুবাবু বিস্মিত হয়ে বললেন, আমার জন্যে? কোথা থেকে? তা তো জিজ্ঞেস করিনি, দেখুন না গিয়ে আপনার সিটের ওপরেই বসে আছেন। বললেন এখানে খাবো, আমি আবার ঠাকুরকে বলে দিলাম যদুবাবুর ফ্রেন্ড খাবে, নইলে রান্নাবান্না হয়ে যাবে আপনি যখন ফিরবেন। যদুবাবু দুরু দুরু বক্ষে সিঁড়ি বয়ে ওপরে উঠে নিজের ঘরে ঢুকতেই সামনের সিট থেকে অবনী মুখুজ্জের দাঁত বের করে একগাল হৃদ্যতার হাসি হেসে বলল, আসুন দাদা, এই যে প্রণাম। ওহ, কতক্ষণ থেকে বসে আছি।
যদুবাবুর হৃৎস্পন্দন যেন 1 সেকেন্ডের জন্য থেমে গেল, চোখে অন্ধকার দেখলেন। তখনই কাষ্ঠ হাসি হেসে বললেন, আরে এই অবনী যে, এসো এসো ভায়া, তারপর সব ভালো? তোমার বৌদিদি ভালো তো? হ্যাঁ দাদা, সব একরকম আপনার আশীর্বাদে। বেশ বেশ। তারপর দাদা এলাম, বলি যাই দাদার কাছে, জঙ্গলে পড়ে থাকি, 2 দিন মুখ বদলানো হবে। আর শহরে দেখে শুনে আসি গে যাই থিয়েটার বায়োস্কোপ, আর দিন 15 কাটিয়ে আসি পুজোর মহড়াটা। ম্যালেরিয়ায় শরীর জ্বর জ্বর, একটু গায়ে লাগুক, দাদা যখন আছেন। যদুবাবু পুনরায় কাষ্ঠ হাসি হাসলেন। হ্যাঁ, তা বেশ তা বেশ, তবে তারপর আপনার কাছে বলতে লজ্জা নেই দাদা, ধার করে গাড়ির ভাড়াটি কোনোক্রমে জোগাড় করে তবে আসা, হাতে কানাকড়িটি নেই। বাড়িতে আপনার বৌমার ছেলেপুলের পরনে কাপড় নেই কারো, বছরকার দিন, পুজো আসছে। নিজেরও দাদা এই দেখুন না, 7 পুরনো ধুতি, তাই পরে তবে বলি যাই দাদার কাছে, একটা হিললে হয়েই যাবে। হ্যাঁ, আপাতত গোটা 20 টাকা নিয়ে কাপড়গুলো তো কিনে রাখি, এরপর বাজার আকড়া হয়ে যাবে কি না। যদুবাবুর কপাল ঘেমে উঠেছে, তার কণ্ঠ রুদ্ধ হতে কি একটা কথা অস্ফুটভাবে উচ্চারিত হলো, ভালো বোঝা গেল না। অবনী তাকেই সম্মতিসূচক বাণী ধরে নিয়ে বলল, না, কালই সকালে টাকাটা নিয়ে বাজার করে নিয়ে আসি। আর আপনি না দিলেই বা যাচ্ছি কোথায় বলুন? আপনার উপর জোর খাটে বলেই তো আশা। আর না হয় বকবেন, না হয় মারবেন, কিন্তু ছোট ভাইয়ের আবদার তো না রেখে পারবেন না। যদুবাবু বেচারি সারাদিন খেটেছেন, সেই কোন সকালে 2টি খেয়ে বের হয়েছিলেন। রাত 10টা, এখন কোথায় খেয়ে ঘুমোবেন, এই উপসর্গ কোথা থেকে এসে জুটল বলতো? পাড়াগাঁয়ের দুঃসম্পর্কের জ্ঞাতি, দেখাশোনা ঘটত কালে ভদ্রে, এখন মাখামাখি করতে গিয়ে মুশকিলেই পড়ে গেলেন। পাড়াগাঁয়ের লোকের সঙ্গে বেশি মাখামাখি করতে নেই, এরা হাত পেতেই আছে। পাড়াগাঁয়ের লোকের এই স্বভাব তিনি জানতেন না যে তা নয়, কিন্তু বহুদিন কলকাতায় থাকার দরুন ভুলে গিয়েছিলেন, তাই আজ এ দুর্দশা। বললেন, চলো এসো, খাবে। যদুবাবুর ঘরে 7টি সিট, অর্থাৎ মেঝেতে ঢালা বিছানা পেতে পাশাপাশি 7টি ক্লান্ত প্রাণী শয়ন করে। তার মধ্যে অবনীকে গুঁজে কোনো রকমের শোয়া চলল, কিন্তু পাড়াগাঁয়ের লোক সকলের সামনে অভাব অভিযোগের কথা উচ্চৈস্বরে ব্যক্ত করতে লাগল। আর এত বকতেও পারে! হ্যাঁ হ্যাঁ দিতে দিতে যদুবাবুর মুখ ব্যথা হয়ে গেল। সকালে উঠে অবনীর জন্য চা ও খাবার আনিয়ে দিয়ে যদুবাবু মেসের বাজার করতে বের হলেন, কারণ বাজার জিনিসটা তিনি করেন ভালোই, এবং এ থেকে 2-4 আনা লাভও রাখতে জানেন নিজের জন্য। স্কুলে বেরোতে যাবেন, অবনী জিজ্ঞাসা করল, এই দাদা কখন আসছেন? ওই কাল যে সময় এসেছিলাম, রাত হবে। অবনী সকলের সামনেই বলে বসল, তাহলে দাদা ওই কাপড়ের টাকাটা আমায় দিয়ে যান, আজই কাপড়গুলো কিনে রাখি। আর ও বেলা ভাবছি একটু বায়োস্কোপ দেখব, তার দরুনও কিছু দিন। আমার ট্যাঁক যাকে বলে, ওই ঘরের মাঠ কি না। যদুবাবু 3-4 জন মেষ বন্ধুর সামনে কি বলবেন, বললেন, আমি এসে দেব এখন, এখন তো। এতে অবনী চেঁচিয়ে আবদারের সুরে বলে উঠল, না দাদা, তা হবে না, আপনি দিয়েই যান। যদুবাবু ফাঁপড়ে পড়লেন, টাকা দেবেন কোথা থেকে? 20 টাকা স্কুল থেকে নেবার সুপারিশ ধরেছেন, হয়তো শনিবারের আগে সেই একমাত্র সম্বল 20 টাকাটাও হাতে পাওয়া যাবে না। টিউশনির টাকা হয়তো ওবেলা মিলবে। অবশ্য টাকা হাতে এলে অবনীকে তিনি দেবেন না নিশ্চয়ই, তার নিজের খরচ নেই। বললেন, এসো আমার সঙ্গে বাইরে এসো। পথে গিয়ে বললেন, আরে অমন করে সকলের সামনে বলতে আছে, ছি, টাকা হাতে থাকলে তোমায় দিতাম না। অবনী অনুযোগের সুরে বলল, বারে, আপনাকে তো কাল রাত থেকে বলছি, সত্যি দাদা হাতে কিছুই নেই, চা জল খাবারের পয়সাটি পর্যন্ত নেই, শুধু আপনার ভরসায় এখানে আসা। আচ্ছা, এই রাখো 2 আনা পয়সা, চা খাবার খেও, আর আমি স্কুল থেকে ফিরি, তারপর বলবো। চললাম, বেলা হয়ে যাচ্ছে। স্কুলে বসে যদুবাবু আকাশ পাতাল ভাবতে লাগলেন। যখন এসে পড়েছে অবনী,
তখন হঠাৎ এক আধ দিনে চলে যাবে না। ওর স্বভাবই এই, টাকা না নিয়ে যাবে না। দুবেলা 8 আনা ফ্রেন্ড চার্জ দিয়ে ওকে বসিয়ে খাওয়াতে গেলে যদুবাবু স্কুল থেকে যে কটি টাকা পাবেন তা ওরই পেছনে ব্যয় হয়ে যাবে। আর কেনই বা ওকে তিনি এখানে জামাই আদরে বসিয়ে খাওয়াতে যাবেন? কে অবনী? কিসের খাতির তার সঙ্গে? আচ্ছা, যদি মেসে না ফিরে তিনি পালিয়ে দুদিন অন্যত্র গিয়ে থাকেন তবে কেমন হয়? মেসে শ্রীশকে দিয়ে যদি বলে পাঠান বিশেষ কাজে তিনি অন্যত্র যাচ্ছেন, এখন দিনবারও মেসে ফিরবেন না, কেমন হয়? হবে আর কি, অবনী সেই 10 দিন বসে বসে দিব্য খাবে এখন তার খরচে। সামনের শনিবার ছুটি, একদিন আগে কি ছুটি নেবেন? 7-5 ভাবতে ভাবতে টিউশন শেষে যদুবাবু মেসে গিয়ে দেখলেন অবনী নেই। চলে গেল নাকি? পাশের ঘরের সতীশবাবু বললেন, এই যে যদুবাবু আসুন, আপনার ছোট ভাই সিনেমা দেখতে গিয়েছে, এখনই আসবে, ওই 6টার শোতে গিয়েছে। সিনেমা? আমার ছোট ভাই? সতীশবাবু যদুবাবুর কথার সুরে বিস্মিত হয়ে বললেন, হ্যাঁ, ওই যিনি কাল এসেছিলেন, আমায় বললেন দাদার স্কুল থেকে আসতে দেরি হচ্ছে, তা বায়োস্কোপ দেখতে যাবার ইচ্ছে ছিল, তা বোধহয় আর হলো না। তা আমি বললাম, কেন হলো না? উনি বললেন টাকা নেই সঙ্গে, দাদার কাছে চাবি, মনে করে নিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম। তা আমি বললাম, তা আর কি, যদুবাবুর ফিরতে রাত 10টা হবে, আপনার কত দরকার নিয়ে যান। পরস্পর বন্ধু বান্ধবদের মধ্যে এইসব মেসমেটের ভাই, আপনার কাছে নেই বলে কি তার অভাব ঘটবে? তা কত নিয়ে গেল? ওই 2 টাকা বললেন দরকার, আর 2 টাকা নিয়েছেন বুঝি আপনার পিসিমার জন্যে কি ওষুধ কিনতে হবে? আর দোকান বন্ধ হলে আজ আর পাওয়া যাবে না, কাল সকালেই বুঝি উনি চলে যাবেন। তা থাক, তার জন্যে কি, এখন দেবার তাড়া নেই, মাইনে পেলে শনিবার দেবেন, এখন কাজটা তো হয়ে গেল। যদুবাবু অতি কষ্টের রাগ সামলে ঘরে ঢুকলেন এবং একটু পরেই অবনী সিনেমা থেকে ফিরে ঘরে ঢুকল। দাঁত বের করে বলল, এই যে দাদা, দেখে এলাম সিনেমা। থাকি গায়ে পড়ে ওসব দেখা অদৃষ্টে ঘটেই না তো। সতীশবাবুর কাছ থেকে গোটা 4 টাকা নিয়ে গেলাম, এই 20 টাকার মধ্যে 4 টাকা সতীশবাবুকে আর 16টা টাকা আমায় দেবেন। যদুবাবু দেখলেন অবনী ধরেই নিয়েছে 20 টাকা তার হাতের মুঠোর মধ্যে এসে গেছে। 20 টাকা তো দূরের কথা, এই বহু কষ্টার্জিত টাকার মধ্যে 4 টাকা এভাবে বাজে ব্যয় হওয়াই কি কম কষ্টকর? এ 4 টাকা দিতেই হবে ভদ্রতার খাতিরে। যদুবাবুর বহু ভাগ্য যে সে 20 টাকা ধার করেনি। এমন মুশকিলে তিনি জীবনে কখনো পড়েননি। কেন মিছামিছি শরিক জ্ঞাতিদের সঙ্গে ঘনিষ্ঠতা করতে গিয়েছিলেন? এখন তার ধাক্কা সামলাতে প্রাণ যে যায়। যদুবাবুর ইচ্ছা হলো তিনি হঠাৎ চিৎকার করে উঠে হাত পা ছোঁড়েন, অবনীকে ধরে দুমদাম করে কিল মারেন, কিংবা একদিকে ছুটে বেরিয়ে যান। কিন্তু মেসের ভদ্রলোকদের মধ্যে কিছুই করবার জো নেই। তিনি শান্ত মুখে তামাক সাজিতে বসে গেলেন। অবনী উৎসাহের সঙ্গে সিনেমায় কি দেখে এসেছে তার গল্প সবিস্তারে আরম্ভ করল। গল্প তার আর শেষ হয় না। যদুবাবু বললেন, চলো খেয়ে আসি। অবনী হেসে বলল, হ্যাঁ, আজ এখনো হয়নি, আজ যে আপনাদের মেসে ফিস্ট, আমি খোঁজ নিয়ে এলাম রান্নাঘরে, এখনো দেরি আছে। সর্বনাশ, 8 আনা ফ্রেঞ্চ চার্জ আজ ফিস্টের দিনে! এ ভূত ভোজন করিয়ে লাভ কি তার রক্ত জল করা পয়সায়? অবনী পরের দিনও নড়তে চাইল তো নাই, টাকার তাগাদা করে যদুবাবুকে উদ্ব্যস্ত করে তুলল। রাত 10টায় ফিরে এসে দেখলেন অবনী কার কাছে খবর পেয়েছে আগামীকাল শনিবার স্কুল বন্ধ হবে, সুতরাং ওঁত পেতে বসেছিল। বলল, দাদা, কাল মাইনে পাবেন 2 মাসের না? কাল চলুন আপনার সঙ্গেই স্কুলে যাই, ওই টাকা 16টা দিয়ে দিন, 3টের গাড়িতে বাড়ি যাই। যদুবাবুর ভয়ানক রাগ হলো, কিন্তু এখানে স্পষ্ট কথা বলতে গেলেই অবনী ঝগড়া বাঁধাবে তাও বুঝলেন। পাড়াগাঁয়ের অশিক্ষিত লোক, কাণ্ডজ্ঞানবিহীন, কেলেঙ্কারি একটা না বাঁধিয়ে ছাড়বে না। পরদিন ক্লাসের ছেলেরা খাওয়ালো, অবনী গিয়ে জুটল যদুবাবুর সঙ্গে। যদুবাবু 20টি টাকা বেতন পেলেন, তাও রামেন্দুবাবুর সুপারিশে। ছুটির সার্কুলার বেরিয়ে গেল,
সকলে কে কোথায় যাবেন পরস্পর জিজ্ঞাসাবাদ করতে লাগলেন। মাস্টারেরা চায়ের দোকানে গিয়ে মজলিস করবে ঠিক ছিল, কিন্তু সাহেব তাদের নিয়ে 5টা পর্যন্ত মিটিং করলেন। মিটিংয়ের কার্যতালিকা এইরূপ: 1. ছুটির পরেই বার্ষিক পরীক্ষা, কিভাবে পড়ালে ছেলেরা বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। 2. দেখা গিয়েছে তৃতীয় শ্রেণীর ছেলেরা ইংরেজি ব্যাকরণে বড় কাঁচা, এই সময়ের মধ্যে কী প্রণালীতে শিক্ষা দিলে তারা উক্ত বিষয়ে পারদর্শী হয়ে উঠতে পারে। 3. টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রগুলি পড়া ও তৎসম্বন্ধে আলোচনা। 4. সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় শ্রুতিলিখন থাকবে কি না, থাকলে তাতে কত নম্বর থাকতে পারে। মিস্টার আলম ক্ষেত্রবাবুর প্রশ্নপত্রের 2 স্থানে 2টি ভুল বের করলেন। পাঠ্যতালিকার বাইরে সেই 2টি প্রশ্ন করা হয়েছে। এবছর বিশ্ববিদ্যালয় পাঠ্যতালিকায় ওই 2টি বিষয় নেই। সাহেবের আদেশে পাঠ্যতালিকা দেখা হলো, ভুলই বটে। ক্ষেত্রবাবু অপ্রতিভ হলেন। ধরা পড়ল যদুবাবু 6ষ্ঠ শ্রেণীর ইতিহাসের প্রশ্ন এখনও তৈরি করেননি। মিস্টার আলম ধরিয়ে দিলেন। সাহেব বললেন, কি যদুবাবু? যদুবাবু মাথা চুলকোতে চুলকোতে বললেন, অত্যন্ত দুঃখিত স্যার, এই এক্ষুনি করে দিচ্ছি। মিস্টার আলম ধরে না দিলে কি মুশকিলেই পড়তে হতো? স্যার, বড় ব্যস্ত ছিলাম, মন ভালো ছিল না। সেসব কথা আমি জানি না। কর্তব্য কাজে অবহেলা করে যে তার স্থান নেই আমার স্কুলে। মাই গেট ইজ। এবার আমায় মাফ করুন স্যার, আর কখনো এমন হবে না। দোতলা থেকে নামতেই অবনীর সঙ্গে দেখা। সে সিঁড়ির নিচে তাঁরই অপেক্ষায় দাঁড়িয়ে আছে। দাঁত বের করে বলল, হ্যাঁ, মাইনে পেলেন দাদা? যদুবাবুর বড় রাগ হলো। একে সাহেবের কাছে অপমান, অপরের সুপারিশে মাত্র 20 টাকা প্রাপ্তি, তার উপরে এই হাঙ্গামা সহ্য হয়? যদুবাবু বললেন, না। মাইনে পাননি? পেয়েছেন দাদা? না, পাইনি, কেউই পাইনি। অবনী একগাল হেসে বলল, দাদার যেমন কথা, 2 মাসের মাইনে একসঙ্গে পেলেন বুঝি? আরে সত্যিই পাইনি, তুমি মাস্টার মশাইদের জিজ্ঞেস করে দেখো না। 1 মাসের মাইনে দেবে না পুজোর সময়, তা কি কখনো হয়? হ্যাঁ, এই স্কুলে এমনি নিয়ম। সাহেবের স্কুল পুজো টুজো মানে না। অবনী কিছুক্ষণ হাঁ করে রইল, তারপর বলল, তবে আমার টাকা দেবেন বললেন যে ওবেলা? তা কোথা থেকে দেব বলো? স্কুলের মাইনে যখন হলো না, টাকা পাবো কোথায়? অবনী কথাটা উড়িয়ে দেবার মতো তাচ্ছিল্যের সুরে বলল, আপনার আবার টাকার ভাবনা? আর না হয় ডাকঘর থেকে তুলে কিছু দিন দাদা, এখনো সময় যায়নি। যদুবাবু অবনীর মুখের দিকে চেয়ে নিরস কণ্ঠে বললেন, ডাকঘরে 1 পয়সাও নেই আমার, দিতে পারবো না। অবনী আরও কিছুক্ষণ কাকুতি মিনতি করল, রাগ করল, ঝগড়া করল, যদুবাবুকে কৃপণ বলল। তাঁর স্ত্রীকে এতদিন বাড়িতে জায়গা দিয়ে রেখেছে, সে খোঁটাও দিতে ছাড়ল না। যদুবাবুর এক কথা, তিনি টাকা দিতে পারবেন না। তিনি মাত্র 20 টাকা মাইনে পেয়েছেন, তা থেকে কিছু দেওয়ার উপায় নেই। অবনীর হৃদ্যতা আগেই উবে গিয়েছিল। সে বলল, তাহলে টাকা দেবেন না আপনি? কথা যেন ছুঁড়ে মারছে। যদুবাবু বললেন, না। বেশ, কিন্তু আপনাকে চিনে রাখলাম, বিপদে আপদে লাগবো নাকি আর কখনো? আচ্ছা, চলি। কিছু দূর গিয়ে তখনই ফিরে এসে বলল, হ্যাঁ, ওই বৌদিদিকে ওখানে রাখার আর সুবিধা হচ্ছে না, কালই গিয়ে তাকে নিয়ে আসবেন বলে দিচ্ছি। এই এত অসুবিধে করে পরের বউকে জায়গা দেবার ভারী তো লাভ। সব চিনি, এক করার উপকারে কেউ লাগে না, কেবল মুখে লম্বা লম্বা কথা। অবনী চলে গেল। যদুবাবু স্কুলের বাইরে এলেন ভাবতে ভাবতে। ক্ষেত্রবাবু পেছন থেকে এসে বললেন, চলো হে যদুদা, একটু চা খাই সবাই মিলে। আর চা খাবো কি, মন বড় খারাপ। কি হলো? তুমি তবুও 20 টাকা পেলে, আমাদের তো 1 পয়সাও না। না হে, তোমার বৌদিদি রয়েছে বেড়াবাড়ি, সেই পাড়াগাঁ, তাকে এবার না আনলেই নয়, কিন্তু এনে কোথায় বা রাখি? এখন নাইবা আনলে দাদা, নিজের বাড়িতেই তো রয়েছেন, থাকুন না। এখন পুজোর সময়, দেশে পুজো দেখুন না, গায়ে পুজো হয় তো।
যদুবাবু গর্বের সঙ্গে বললেন, হ্যাঁ, আমার বাড়িতেই পুজো, শরিকি পুজো, আর বেড়াবাড়ির জমিদার তো আমরা। মস্ত বাড়ি, এই আমার অংশেই এখনো তা 5খানা ঘর, ওপর নিচে। বাড়িতেই পুকুর, বাঁধা ঘাট। আমার স্ত্রী সেখানেই রয়েছে, আসতে চায় না, বলে বেশ আছি। হয়েছে কি ভাইয়া, নামে তাল পুকুর, ঘটি ডোবে না। আছে সবই। এখনো দেশে গেলে লোকজন ছুটে দেখা করতে আসে, বলে বড়বাবু বিদেশে পড়ে থাকেন কেন, দেশে আসুন, আপনার ভাবনাটা কি। কিন্তু ম্যালেরিয়া বড্ড, তেমন আয়ও নেই পুরনো আমলের মতো, ওই নামটাই আছে। নইলে কি আর 32 টাকা 7 আনায় পড়ে থাকে এই স্কুলে, রামও। যদুবাবু ওয়েলেসলি স্কোয়ারের বেঞ্চিতে বসে মনে মনে বহু আলোচনা করলেন। স্ত্রীকে এখন কলকাতায় আনা অসম্ভব। 20 টাকা মাত্র সম্বলে বাসা করে 1 মাসও চালাতে পারবেন না। বেড়াবাড়ি এখন গেলে অবনী দস্তুর মতো অপমান করবে তাকে। সুতরাং তিনি কলকাতার মেসেই থাকবেন। স্ত্রী কাঁদাকাটা করলে কি হবে? যদুবাবুর স্ত্রী পুজোর মধ্যে স্বামীকে 5-6খানা লম্বা লম্বা পত্র লিখল। সে সেখানে টিকতে পারছে না। অবনীর দিদির ও স্ত্রীর খোঁটা এবং দুর্ব্যবহারে তার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সেখানে আর থাকতে হলে সে গলায় দড়ি দেবে, ইত্যাদি। যদুবাবু লিখলেন, তিনি এখন রামপুরহাটের জমিদারের বাড়িতে টিউশনি পেয়েছেন। ছুটি নিয়ে এখন দেশে যাবার কোনো উপায় নেই। তারা তাকে বড় ভালোবাসে, ছাড়তে চায় না। সর্বৈব মিথ্যা। স্কুলে ঢোকবার পূর্বে গেটের কাছে একদল ছাত্র ভিড় জমিয়ে তুলেছে। যদুবাবুকে দেখে ক্লাস 9-এর একটি বড় ছেলে এগিয়ে এসে বলল, আজ স্কুলে ঢুকবেন না স্যার, আজ আমাদের স্ট্রাইক, কেউ যাবে না স্কুলে। যদুবাবুর মুখ অপ্রত্যাশিত আনন্দে উজ্জ্বল দেখালো। এও কি সম্ভব হবে? আজ কার মুখ দেখে উঠেছিলেন? স্ট্রাইক হওয়ার অর্থ সারাদিন ছুটি, এখনই বাসায় ফিরে দুপুরে দিবানিদ্রা দেবেন। তারপর বিকালের দিকে উঠে তাঁর এক বন্ধুর বাড়ি আছে মলঙ্গা লেনে, সেখানে সন্ধ্যার পূর্ব পর্যন্ত দাবা খেলবেন। মুক্তি। এই সময় শ্রীশবাবু ও মিস্টার আলম একসঙ্গে গেটের কাছে এসে দাঁড়াতে ছেলেরা তাদের ঘিরে দাঁড়ালো। আজ রামতারক মিত্র গ্রেপ্তার হবার দরুন দেশবিখ্যাত নেতা রামতারক মিত্র কলকাতার সমগ্র ছাত্র সমাজে দারুণ চাঞ্চল্য দেখা দিয়েছে। স্কুল কলেজের ছাত্রদল মিলে বিরাট শোভাযাত্রা বের করবে ও বেলা। মিস্টার আলম বললেন, আমাদের যেতেই হবে, আর তোমাদেরও বলি, আমি চাই না যে এই স্কুলের ছাত্রেরা কোনো পলিটিক্যাল আন্দোলনে যোগ দেয়। চলুন যদুবাবু, শ্রীশবাবু। যদুবাবু মনে মনে ভাবলেন, গিয়ে সইটা করেই ছুটি, কেউ আসছে না স্কুলে। হেডমাস্টার স্ট্রাইকের কথা জানতেন না। তিনি সকালে উঠে খয়রাগড়ের রাজবাড়িতে টিউশনিতে গেছিলেন। ফিরে সব শুনলেন। নিজে গেটে দাঁড়িয়ে ছেলেদের বোঝাবার চেষ্টা করলেন অনেক। তার কথা কেউ শুনল না। টিচার্স রুমে বসে বসে মাস্টারেরা উৎফুল্ল হয়ে উঠল। যদুবাবু বললেন, হ্যাঁ, শুনছে আজ ক্লার্কওয়েল সাহেবের কথা। তুমিও যেমন, কোথায় রামতারক মিত্তির অত বড় লিডার, আর কোথায় ক্লার্কওয়েল, ফতো স্কুলের ফতো হেডমাস্টার। কিন্তু মাস্টারদের আশা পূর্ণ হলো না। একটু পরেই হেডমাস্টারের স্লিপ নিয়ে মথুরা চাপরাশি এলো। নিচু দিকের ক্লাসে ছোট ছোট ছেলেরা অনেক সকালেই আসে। বিশেষত তারা দেশনেতা রামতারক মিত্রের বিরাট ব্যক্তিত্বের বিষয়ে কিছুই জানে না। সুতরাং মাস্টার ও অভিভাবকের ভয় যথারীতি ক্লাসে এসেছে। তাদের নিয়ে ক্লাস করতে হবে। ওপরের দিকের ক্লাসের মাস্টার যাঁরা, এই আদেশে তাদের কোনো অসুবিধা হলো না, কেননা ওপরের কোনো ক্লাসে একটি ছাত্রও আসেনি। ধরা পড়ে গেলেন শ্রীশবাবু প্রভৃতি, যাদের প্রথম ঘন্টায় নিচের দিকে ক্লাস আছে। যদুবাবু চতুর্থ শ্রেণীতে ঢুকে দেখলেন 5-6 ছোট ছেলে বসে আছে। ওপাশে ক্লাস 7-এ জনপ্রাণীও আসেনি। সুতরাং প্রথম ঘন্টার শিক্ষক হেড পণ্ডিত দিব্যি ওপরের ঘরে বসে আড্ডা দিচ্ছেন। অথচ তাঁর রাগে দুঃখে যদুবাবু ধপ করে চেয়ারে বসে কটমট করে চারিদিকে চাইলেন। এই হতভাগাগুলোর জন্যই এই শাস্তি। যদি এই বদমাইশগুলো না আসতো, তবে আজ তাঁর দিবানিদ্রা রোধ করে কে? কড়া বাজখাঁই সুরে হাঁকলেন, এই আজ পুরনো পড়া ধরবো, নিয়ে আয় বই, ছাল তুলবো আজ পিঠের, যদি পড়া ঠিক মতো না পাই।
ছোট ছোট ছেলেরা তার রাগের কারণ ঠাহর করতে না পেরে গা টেপাটিপি করতে লাগলো। একটি ছেলে ভয়ে ভয়ে দাঁড়িয়ে উঠে বলল, আজ তো পুরনো পড়ার কথা ছিল না স্যার। যদুবাবু দাঁত খিঁচিয়ে বললেন, পুরনো পড়া আবার বলা থাকবে কি? ও যে দিন ধরবো সেই দিনই বলতে হবে। দেখাচ্ছি সব মজা। কোনো ক্লাসের ছেলে স্কুলে আসেনি, ওরা এসেছেন। ওদের পড়বার চার কত, ছাল তুলছি আজ পড়া না পারলে। দু একটি বুদ্ধিমান ছেলে ততক্ষণে তার রাগের কারণ খানিকটা বুঝেছে। একজন বলল, স্যার, না এলে বাড়িতে বকে, বলে ওপরের ক্লাসের ছেলেরা স্ট্রাইক করেছে, তা তোদের কি? সেই আষাঢ় মাসে স্ট্রাইকের সময় এরম হয়েছিল। আরেকটি অপেক্ষাকৃত বুদ্ধিমান ছেলে বলল, স্যার বলেন তো পালাই। যদুবাবু সুর নরম করে বললেন, পালাবি কোথা দিয়ে? স্কুলের গেটে হেডমাস্টার তালা দিয়ে রেখেছেন। ক্লাস শুদ্ধ ছেলে বলে উঠল প্রায় সমস্বরে, গেটের কি দরকার স্যার? আপনি বলুন, ওই টিনের বেড়া রয়েছে পেছনে, ওর তলা দিয়ে গলে বেরিয়ে যাব। তবে তাই যা, কাউকে বলিস নে। রেজিস্ট্রি হয়নি এখনো, পালা, একে একে যা। নিচের তলায় আশেপাশের ক্লাসের ছেলে নেই, কারণ সেগুলি বড় ছেলেদের ক্লাস। কেবল পূর্ব দিকের কোণে হলঘরের পাশের ক্লাসে গুটি কয়েক ছোট ছেলে নিয়ে জ্যোতির্বিনোদ বিরক্ত মুখে বসে আছে। যদুবাবু বললেন, ওহে জ্যোতির্বিনোদ, ওগুলোকে যেতে দাও না। জ্যোতির্বিনোদ যেন দৈববাণী শুনল, এমনভাবে লাফিয়ে উঠে আগ্রহের সুরে বলল, দেব ছেড়ে? সাহেব কিছু বলবে না তো? যদুবাবু মুখে কোনোদিন খাটো নন, ব্যঙ্গের সুরে বললেন, ওইসব ভাবলে তবে বসে ক্লাস করো সেই বেলা 3টে পর্যন্ত। এই তো আমি ছেড়ে দিলাম। আপনারা সব বড় বড়, আমরা হলাম চুনোপুঁটি, সব তাতেই দোষ হবে আমাদের। আরে কিছু না, ছেড়ে দাও সব। এই যা, সব পালা, ওই টিনের পার্টিশনের তলা দিয়ে পালা। স্ট্রাইকের দিন স্কুল করতে এসেছে, ভারী পড়ার চার। জ্যোতির্বিনোদ সুরে সুর মিলিয়ে বলল, দেখুন দেখি কাণ্ড যত, পড়ে তো সব উল্টে যাচ্ছেন একেবারে। এই যা সব একে একে। আর রত, গোল করবি তো হাড় ভাঙবো মেরে, কেউ টের না পায়। কথা শেষ হবার সঙ্গে সঙ্গে ক্লাস প্রায় খালি হয়ে গেল। যদুবাবু ওপরে গিয়ে বললেন, কোথায় ছেলে? 2-1টা এসেছিল, কে কোথা দিয়ে পালিয়ে গেল ধরতেই পারা গেল না। ক্ষেত্রবাবু ছুটির দিনই রাত্রির ট্রেনে বর্ধমান রওনা হলেন। পরদিন সকালের দিকে বর্ধমান স্টেশনে নেমে প্ল্যাটফর্মের উত্তর দিকে মালগুদামের ও পার্সেল অফিসের পেছনে দাদার কোয়ার্টারে গিয়ে ডাক দিলেন, ও বৌদি। এসো এসো ঠাকুরপো, মনে পড়লো এতদিন পর। তা ভালো আছো বেশ? আমায় শশীবাবুর বউ রোজই বলেন, হ্যাঁ দিদি, তোমার সে ঠাকুরপো কবে আসবেন? আমি বলি, তা কি করে জানবো? কলেজে কাজ করেন, বড় চাকরি, ছুটি না হলে তো আসতে পারেন না। তা ছেলে মেয়েদের কোথায় রেখে এলে? ওরা তাদের পিসিমার কাছে রইল কালীঘাটে, মেজ দিদির কাছে। বেশ, এসেছো ভালোই হয়েছে। এবার একটা যা হয় ঠিক করে ফেলো। ওদের মেয়ে বড় হয়েছে, তোমার ভরসাতেই আছে। আর তোমাকে সংসার যখন করতেই হবে, তখন আর দেরি করা কেন? আমি বলি, বসো, হাত পা ধো, চা করি। ক্ষেত্রবাবু এরূপ একটা অস্পষ্ট আশার গুঞ্জনধ্বনি সারা রাত ট্রেনের মধ্যে কানের কাছে শুনেছেন। চলমান বাতাসে সে আভাস এসেছিল। বাসায় পা দিতেই এমন কথা শুনবেন তা কিন্তু ভাবেননি। ক্ষেত্রবাবু পুলকিত হয়ে উঠলেন। তার জাটতুতো দাদা গোবর্ধনবাবু সন্ধ্যার সময় ডিউটি থেকে ফিরে বললেন, এই যে ক্ষেত্র কখন এলো? চা খেয়েছো? স্কুল কবে? কাল বন্ধ হলো? বেশ। গোবর্ধনবাবু পাকা লোক। যে খুড়তুতো ভাই আজ 7-8 বছরের মধ্যে কখনো ঘনিষ্ঠতা করা দূরের কথা, বছরে 2খানি পোস্টকার্ডের পত্র দিয়ে খোঁজ খবর নিত কিনা সন্দেহ, সেই ভাই কাল স্কুল বন্ধ হতে না হতে কলকাতা থেকে বর্ধমানে এসে হাজির, এ নিশ্চয়ই নিছক ভ্রাতৃপ্রেম নয়। গোবর্ধনবাবু মনে মনে হাসলেন। চা জল খাবার পর্বান্তে ক্ষেত্রবাবু তাঁরই সমবয়সী শ্রী গোপাল মজুমদার অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের বাড়ি বেড়াতে গেলেন।
রেলওয়ে সমাজে পরস্পরকে উপাধি দ্বারা সম্বোধন করাই প্রচলিত। ক্ষেত্রবাবুকে সেখানেও এক দফা চা খাবার খেতে হলো। মজুমদার বলল, তারপর ক্ষেত্রবাবু শুনছিলাম একটা কথা। ক্ষেত্রবাবুর বুকের মধ্যে ঢিপঢিপ করে উঠল। বুঝেও না বোঝবার ভান করে বললেন, কি কথা? এই আমাদের মুকুজ্জের ভাইজির সঙ্গে নাকি আপনার? ক্ষেত্রবাবু সলজ্জ হেসে বললেন, না না, কই না, আমার তো না। আমি বলি, দ্বিতীয় সংসার করার যদি ইচ্ছে থাকে তবে এখানেই করে ফেলুন, মেয়েটি বড় ভালো। ক্ষেত্রবাবু দু একবার বলি বলি করে অবশেষে বললেন, মেয়ে? ও, দেখেছেন নাকি? কে? অনিলা। অনিলাকে ফ্রক পরে বেড়াতে দেখেছি। আমাদের বাসায় আমার ভাগ্নি বিমলার সঙ্গে খুব আলাপ। ও, বেশ মেয়ে, দেখতে তো ভালোই, ঘরের কাজকর্ম সব জানে। চলুন না, পায়ে পায়ে মুকুজ্জের বাসায় যাই। আপনি এসেছেন বোধহয় জানে না। ক্ষেত্রবাবু জিভ কেটে বললেন, আরে তা কখনো হয়? না না, আমি যাব কেন? আরে আমরা যে কজন আছি স্টেশনের কোয়ার্টারে সব এক ফ্যামিলির মতো। এখানে কুটুম্বিতে করি না কেউ কারো সঙ্গে। সেবারে ওই মল্লিকবাবুর মা মারা গেল ৭৮ বছর বয়সে। রাত ১:৩০। আমি 18 ডাউন সবে পাশ করে টিকিটের হিসেব চালানে এন্ট্রি করছি। এমন সময় বাসা থেকে লোক গিয়ে বললে, শিগগির চলো, এই রকম ব্যাপার। সেই রাত্রিরে মশাই রেলওয়ে কোয়ার্টারের কটি প্রাণী। বলি, ব্রাহ্মণ আর কায়স্থ কি, হিন্দু তো বটে, ঘাড়ে করে নিয়ে গেলুম শ্মশানে। তাই এখানে ওসব নেই, চলুন যাওয়া যাক। ক্ষেত্রবাবুর যাওয়ার ইচ্ছে যে না হয়েছিল তা নয়, কিন্তু দাদা কি মনে করবেন এই ভয়ে মজুমদারের কথায় রাজি হতে পারলেন না। পরদিন বেলা 10টার সময় ক্ষেত্রবাবু বাসায় বসে খবরের কাগজ পড়ছিলেন। এমন সময় একটি মেয়ে এক বাটি তেল এনে সামনে রেখে সলজ্জ সুরে বলল, দিদি বললেন আপনাকে নিয়ে আসতে। ক্ষেত্রবাবু চেয়ে দেখলেন 17-18 বছরের মেয়েটি। বেশি ফর্সাও নয়, বেশি কালোও না, মুখশ্রী ভালো। ও, বৌদিদি বললেন? ক্ষেত্রবাবু যেন একটু থতমত খেয়ে গেছেন, কথার সুরে ধরা পড়ল। মেয়েটি হাসি চাপতে চাপতে বলল, হ্যাঁ। এই কথা বলেই সে চলে গেল। ক্ষেত্রবাবু ভাবলেন, কে মেয়েটি? কখনো তো দেখেননি একে। এ সেই মেয়েটি নয় তো? স্নান করে খেতে বসেছেন, সেই মেয়েটি এসে ভাতের থালা সামনে রাখল, আবার ফিরে গিয়ে ডালের বাটি এনে দিল। খাওয়ার মধ্যে মেয়েটি অনেকবার যাতায়াত করল। ক্ষেত্রবাবু দু একবার মেয়েটির মুখের দিকে চেয়ে দেখলেন, মুখখানি ভালো ছাড়া মন্দ বলে মনে হলো না তার কাছে। ভালো করে চাইতে পারলেন না, দাদা পাশে বসে খাচ্ছেন। আহারাদির পর ক্ষেত্রবাবু বিশ্রাম করছেন, সেই মেয়েটি এসে পান দিয়ে গেল। ক্ষেত্রবাবুর কৌতূহল হলো জানবার জন্য মেয়েটি কে, কিন্তু কখনো অপরিচিতা মেয়ের সঙ্গে কথা কওয়ার বা মেলামেশার অভিজ্ঞতা না থাকায় চুপ করে রইলেন। গরিব স্কুল মাস্টার, তেমন সমাজে কখনো যাতায়াত নেই। এদিন এই পর্যন্ত। মেয়েটি আর এলো না সারাদিনের মধ্যে, কিন্তু ক্ষেত্রবাবুর মন যেন তার জন্য উৎসুক হয়ে রইল সারা দিন। মুখখানি বেশ, সেই মেয়েটি নাকি? কি জানি, লজ্জায় কথাটা কাউকে জিজ্ঞাসা করতে পারলেন না। পরে আরও 2 দিন গেল, মেয়েটির কোনো চিহ্ন নেই কোনো দিকে। হঠাৎ তৃতীয় দিনে মেয়েটি সকালে চায়ের পেয়ালা রেখে গেল সামনে। ক্ষেত্রবাবুর বুকের মধ্যে কিসের একটা ঢেউ চলকে উঠল। মেয়েটি দোরের কাছে একটুখানি দাঁড়িয়ে চলে গেল এবং আর কিছুক্ষণ পরে আবার এসে জিজ্ঞাসা করল, আপনাকে কি আর এক পেয়ালা চা দেবো? চা? তা বেশ। আনবো? হ্যাঁ। মেয়েটি এবার চলে যেতেই ক্ষেত্রবাবু ভাবলেন, লজ্জা কিসের, এবার তিনি জিজ্ঞাসা করবেনই। সে মেয়েটি নয়, ও অন্য কেউ, পাশের কোনো বাসার মেয়ে। কি জাতি তারই বা ঠিক কি, তা হোক, একটু আলাপ করতে দোষ নেই। এবার চা আনতেই ক্ষেত্রবাবু লাজুকতা প্রাণপণে চেপে জিজ্ঞাসা করলেন, আপনি বুঝি পাশের বাসাতেই থাকেন?
মেয়েটি যেন এতদিন ক্ষেত্রবাবুর কথা কইবার আশায় ছিল। বহু বিলম্বিত ব্যাপারের অপ্রত্যাশিত সংঘটনে প্রথমটা নিজে যেন একটু থতমত খেয়ে গেল। পরে বেশ সপ্রতিভভাবেই আঙুল তুলে অনির্দেশ্য একটা বাসার দিকে দেখিয়ে বলল, পাশে না, ওই দিকে আমাদের বাসা। ও। ক্ষেত্রবাবু আর কোনো কথা খুঁজে পান না। মেয়েটি যেন আশা করেই দাঁড়িয়ে আছে তিনি আবার কথা বলবেন। ক্ষেত্রবাবু পুনরায় মরিয়া হয়ে বললেন, আপনার বাবা বুঝি রেলে কাজ করেন? পার্সেল অফিসে কাজ করেন। বেশ। মেয়েটি তখনও দাঁড়িয়ে আছে দেখে ক্ষেত্রবাবু আকাশ পাতাল ভেবে জিজ্ঞাসা করলেন, আপনি পড়েন বুঝি? এখন বাড়িতেই পড়ি। গার্লস স্কুলে 3rd ক্লাস পর্যন্ত পড়েছিলাম। এখন বড় হয়েছি, তাই আর স্কুলে যাইনি। মেয়েটি যে কটি ইংরেজি কথা বলল সবগুলির উচ্চারণ স্পষ্ট ও জড়তা শূন্য, অশিক্ষিত উচ্চারণ নয়। ইংরেজি জানা মেয়ে ক্ষেত্রবাবু এ পর্যন্ত দেখেননি। মেয়েটির প্রতি সপ্রশংস দৃষ্টিতে চেয়ে বললেন, এখানে বুঝি গার্লস স্কুল আছে? বেশ বড় স্কুল তো, 250 মেয়ে পড়ে। হেডমিস্ট্রেসকে? আমাদের সময়ে ছিলেন মিস সুকুমারী দত্ত, বিএ বিটি। এখন কি এসেছেন জানি না। বারে, মেয়েটি বিটির খবর পর্যন্ত রাখে। স্কুলমাস্টার ক্ষেত্রবাবু প্রশংসায় বিগলিত হয়ে উঠলেন মনে মনে, যেন কোনো অদৃষ্টপূর্ব কিছু দেখছেন। বেশ মেয়েটি তো। আপনাদের স্কুলে পুরুষ মানুষ টিচার নেই বুঝি? নিচের দিকে একজন আছেন, ভুবনবাবু বলে, বুড়ো মানুষ। আমরা দাদু বলে ডাকতাম। তা পড়ানো বেশ ভালো হতো স্কুলে? অঙ্ক কষাতেন কে? ক্ষেত্রবাবু এবার কথা কইবার বিষয় খুঁজে পেয়েছেন। নিহার দি, মিস নিহার তালুকদার। ওরা ব্রাহ্ম। বাহ, মেয়েটি ব্রাহ্মদের খবরও রাখে। এত বাইরের খবর জানা মেয়ে সাধারণ গৃহস্থ ঘরে বড় একটা দেখা যায় না, অন্তত ক্ষেত্রবাবু তো দেখেননি। ইচ্ছা হলো খানিকক্ষণ মেয়েটির সঙ্গে গল্প করেন, কিন্তু সাহসে কুলোল না, কে কি মনে করতে পারে। পরদিন বিকালে ক্ষেত্রবাবুর বৌদিদি বললেন, শশীবাবুদের বাসায় তোমার আর ওর নেমন্তন্ন। ক্ষেত্রবাবু জিজ্ঞাসা করলেন, শশীবাবু কে? সেই তাঁরা? বৌদিদি হাসি মুখে বললেন, হ্যাঁ গো, সেই তারাই তো। সেখানে কি যাওয়া উচিত হবে? কেন? এই একটা আশা দেওয়া হবে, কিন্তু। কিন্তু কি? তুমি বিয়ে করবে কিনা এই তো? হ্যাঁ, তা সেই রকমই ভাবছিলাম। কেন, মেয়ে পছন্দ হয়নি? ক্ষেত্রবাবু আকাশ থেকে পড়লেন। তিনি তখনই ব্যাপারটা আগাগোড়া বুঝে ফেললেন। বৌদিদির ষড়যন্ত্র। তাহলে শশীবাবুদের বাসার সেই মেয়েটি। হেসে বললেন, সব আপনার কারসাজি। তখন তো ভাবিনি যে ওই মেয়ে। ওহ, মেয়ে খারাপ? ক্ষেত্রবাবু দেখলেন হঠাৎ নিজেকে অত্যন্ত খেলো করে লাভ নেই। ওজনে ভারী থাকা মন্দ নয়। বললেন, মেয়ে, হ্যাঁ না, তা মেয়ে খারাপ নয়, তবে আহামরিও কিছু নয়। মনের কথা বলছো ঠাকুরপো? সত্যি বলো, তোমার পছন্দ হয়নি? অনিলার কিন্তু তোমাকে পছন্দ হয়েছে। ক্ষেত্রবাবুর সতর্কতার বাঁধ হঠাৎ ভেঙে গেল। তিনি তাড়াতাড়ি আগ্রহপূর্ণ কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি কি কিরকম? ক্ষেত্রবাবুর বৌদিদি খিলখিল করে হেসে উঠে বললেন, তবে নাকি ঠাকুরপোর মন নেই? আমাদের কাছে চালাকি? সত্যি তাহলে ভালো লেগেছে? তবে আমিও বলছি শোনো, অনিলা তোমাকে দেখতেই এসেছিল আসলে। অবশ্যই ছুতো করে এসেছিল। আমি যেন কিছু বুঝিনি, এইভাবে বললাম। কলকাতা থেকে আমাদের একজন আত্মীয় এসেছে, বাইরে বসে আছে। চাটা দিয়ে এসো, ভাতটা দিয়ে এসো, একা পারছি নে, তাই ও গিয়েছিল। বারবার পাঠালে ভালো হয় এমনি মনে হলো। আজকালকার সব বড় সড়ো মেয়ে, ওদের ধরনই আলাদা। যেও কিন্তু। রাত্রে সেই মেয়েটি ক্ষেত্রবাবুদের পরিবেশন করল। কিন্তু করলে কি হবে,
দাদা পাশেই বসে। ক্ষেত্রবাবু লজ্জায় মুখ তুলে চাইতেও পারলেন না। খাওয়া দাওয়া মিটে গেল। ছোট রেলওয়ে কোয়ার্টারের বাইরের ঘরে ক্ষুদ্র তক্তপোষে শতরঞ্জির উপর ক্ষেত্রবাবু এসে বসলেন। বাড়ির কর্তা হঠাৎ ক্ষেত্রবাবুর দাদাকে কোথায় ডেকে নিয়ে গেলেন। অল্প পরেই সেই মেয়েটি একটা চায়ের পিরিচে 4টি পান এনে তক্তপোষের এক কোণে রাখল। ক্ষেত্রবাবু একটা বিস্ময়ের ভান করে বললেন, ও, এটা আপনাদের বাসা? আমি প্রথমটা বুঝতে পারিনি। মেয়েটি চুপ করে রইল, কিন্তু চলে গেল না। ক্ষেত্রবাবু আর কথা খুঁজে পান না। মেয়েটি যখন সামনেই দাঁড়িয়ে, তখন বেশিক্ষণ চুপ করে থাকলে বড় খারাপ দেখায়। চট করে মাথায় কিছু আসেও না ছাই। তখন যে কথাটা আজ 2 দিন থেকে মনে হচ্ছে প্রায় সব সময়, সেটাই বললেন। রেলের বাসাগুলো বড় ছোট না? হ্যাঁ, এতে আপনাদের অসুবিধা হয় না? আমাদের অভ্যেস হয়ে গিয়েছে। এই তো রেলেই বেড়াচ্ছি কতদিন থেকে, ওস হয়ে গিয়েছে। জ্ঞান হয়ে পর্যন্ত এইরকমই দেখছি। এর আগে কোথায় ছিলেন আপনারা? আসানসোলে, তার আগে পাকুড়, তার আগে ছিলাম শকরিগুলি জংশন। তখন আমার বয়স 7 বছর, কিন্তু সব মনে আছে আমার। মেয়েটি বেশ সহজ সুরেই কথা বলতে লাগলো, যেন ক্ষেত্রবাবুর সঙ্গে তার অনেক দিনের পরিচয়। আচ্ছা, আপনাদের দেশ কোথায়? হুগলি জেলার আরামবাগ সাব ডিভিশনে, কিন্তু সে বাড়িতে আমরা যাইনি কোনোদিন। রেলের চাকরিতে ছুটি পান না বাবা। আমার ভাইয়ের পৈতের সময় বাবা বলেছেন যাবেন। মেয়েটি তাকে কোনো প্রশ্ন করে না, নিজে থেকেও কোনো কথা বলে না, কিন্তু তার প্রশ্নের উত্তর দেবার জন্য যেন উন্মুখী হয়ে থাকে। এ এমন এক অবস্থা ক্ষেত্রবাবুর পক্ষে যা সম্পূর্ণ নতুন। নিভাননীর সঙ্গে বিবাহ হয়েছিল, তখন তার বয়স 19, নিভাননীর 10। তখন নারীর মনের আগ্রহ বোঝবার বয়স তার হয়নি। এতকাল পরে এসব নতুন ব্যাপার জীবনের। আচ্ছা, আপনারা অনেক দেশ ঘুরেছেন, পাহাড় দেখেছেন? 3 পাহাড়ি বলে একটা স্টেশন আছে লুপ লাইনে, সেখানে বাবা কিছুদিন রিলিভিংয়ে ছিলেন। সেখানে পাহাড় দেখেছি। আপনি তো দেখেছেন, আমি এখনো দেখিনি। মেয়েটি বিস্ময়ের সুরে বলল, আপনি পাহাড় দেখেননি? ক্ষেত্রবাবু হেসে বললেন, না, কোথায় দেখব, বরাবর কলকাতাতেই আছি। স্কুলের ছুটি থাকলেও টিউশনির ছুটি নেই। যাতায়াত বড় একটা হয় না। আপনাদের বড় মজা, পাশে যাতায়াত করতে পারেন। মেয়েটি বিস্ময়ের সুরে বলল, ও, খুব। গিয়েছেন কোথাও? দুমকায় আমার এক পিসেমশাই চাকরি করেন দুমকা রাজ স্টেটে। সেখানে মার সঙ্গে গিয়ে মাসখানেক ছিলাম একবার। আর একবার পুরী যাওয়ার সব ঠিকঠাক, আমার ছোট ভাইয়ের অসুখ হলো বলে বাবা পাশ ফেরত দিলেন। সামনের বছর যাবেন বলেছেন। ও, আপনাকে আর 2টো পান দিই? না না, আমি বেশি পান খাইনি, বরং খাবার জল 1 গ্লাস যদি। আনি। বলেই মেয়েটি বাড়ির মধ্যে চলে গেল। এবং দুর্ভাগ্যের বিষয়, তখনই বাইরে থেকে শশীবাবুর সঙ্গে ক্ষেত্রবাবুর দাদা গোবর্ধনবাবু ঘরে ঢুকে বললেন, ক্ষেত্র, তাহলে চলো যাই। একটু পরে জলের গ্লাস হাতে মেয়েটি ঘরের মধ্যে ঢুকে নিঃশব্দে গ্লাসটি তক্তপোষের কোণে রেখে কিঞ্চিৎ দ্রুতপদেই চলে গেল। ক্ষেত্রবাবু ও তার দাদাও বিদায় নিয়ে এলেন। সেই দিনই রাত্রে ক্ষেত্রবাবু বৌদিদির কাছে প্রকারান্তরে বিবাহের মত প্রকাশ করলেন। পরবর্তী 3-4 দিনের মধ্যে সব ঠিকঠাক হয়ে গেল। সামনের অগ্রহায়ণ মাসের 2টা ভালো দিন আছে। বরপণ 101 টাকা নগদ ও 10 ভরি সোনার গয়না। ঠিকুজি কোষ্ঠী মিললে কথাবার্তা পাকা হবে। ক্ষেত্রবাবু দাদাকে বললেন, দাদা, তাহলে কাল যাব। এখনই কেন? আর 2-4 দিন থাকো না। না দাদা, খোকাখুকি রয়েছে পড়ে সেখানে, যাই একবার। যাবার পূর্বদিন পুনরায় শশীবাবুর বাড়ি তার নিমন্ত্রণ হল। এদিন কিন্তু ক্ষেত্রবাবুর উৎসুক দৃষ্টি চারিদিক খুঁজেও মেয়েটির টিকি দেখতে পেল না।
বার্ষিক পরীক্ষা চলছে। হেডমাস্টারের তাড়নায় মাস্টারেরা অতিষ্ঠ। বড় হলে যদুবাবু ও শরৎবাবু পাহারা দিচ্ছেন। হঠাৎ মিস্টার আলম তদারক করতে এসে ধরে ফেললেন দুজন ছাত্র টোকাটুকি করছেন। মিস্টার আলম বললেন, এই আপনারা কি দেখছেন যদুবাবু? কত ছেলে টুকছে। যদুবাবু দেখছিলেন না সত্যি। এ স্কুলে 19 বছর হয়ে গেল তার। সাহেব আসবার অনেক আগে থাকতেই তিনি এখানে ঢুকেছেন। নতুন মাস্টার যারা খুব উৎসাহের সঙ্গে এদিক ওদিক ঘোরাঘুরি করে, তাঁর সে বয়স পার হয়ে গিয়েছে। তিনি চেয়ারে বসে ঢুলছিলেন। সাহেবের টেবিলের সামনে দাঁড়াতে হলো দুজনকেই। সাহেব ভ্রু কুঞ্চিত করে দুজনের দিকে চাইলেন। কি যদুবাবু, আপনার হলে এই দুজন ছাত্র টুকছিল, আপনি দেখেন না? আপনাদের কৈফিয়ত কি? আগে দেখছিলাম স্যার। তা দেখলে এরকম হলো কেন? ছেলেরা বড় দুষ্টু স্যার, কিভাবে যে টোকে। ওই চেয়ারে বসে পাহারা দেওয়ার কাজ হয় না। বিশেষ করে যদুবাবু, আপনার আর মনোযোগ নেই স্কুলের কাজে। অনেক দিন থেকে লক্ষ্য করেছি। এই স্কুলে আপনার আর পোষাবে না। যদুবাবু চুপ করে রইলেন। আর শরৎবাবু, আপনি নতুন এসেছেন আজ 2 বছর, কিন্তু এখনই এমনি গাফিলতি কাজের, এর পরে কি করবেন? আপনাদের দ্বারা স্কুলের কাজ আর চলবে না। এখন যান আপনারা, ছুটির পরে একবার আমার সঙ্গে দেখা করবেন। যদুবাবু রাগ করে হলে ঢুকে প্রত্যেক ছাত্রের পকেট খানা তল্লাশ করলেন। ফলে প্রকাশ পেল, 1, 3rd ক্লাসের এক ছেলের পকেট থেকে একখানি ইতিহাসের বইয়ের পাতা। 2, ক্লাসের আরেকটি ছেলের কোঁচায় লুকোনো একখানি আস্ত ইতিহাসের বই। 3, নারায়ণবাবুর ছাত্র চুনির খাতার মধ্যে 4-5খানা কাগজে নানারূপ নোট লেখা। 4, 7th ক্লাসের একটি ছেলের ডেস্ক থেকে 2খানি বই, একখানি ইংরেজি ইতিহাসের বই, আর একখানি হলো ভূগোল, যার পরীক্ষা ও বেলা আছে। বোঝা গেল ইতিহাসের বই থেকে কিছু আগেও সে টুকেছিল। সব কজনকে হেডমাস্টারের কাছে হাজির করা হলো। সাহেবের হুকুমে তাদের এই বেলা পরীক্ষা দেওয়ার রহিত হয়ে গেল। বাড়িতে তাদের অভিভাবকদের কাছে পত্র গেল। নারায়ণবাবুর ছাত্র চুনি বাড়ি যাচ্ছিল। নারায়ণবাবু ডেকে পাঠালেন। হ্যাঁ চুনি, তুমি নোট লিখে এনেছিলে? চুনি চুপ করে রইল। কেন এনেছিলে? কার কাছ থেকে লিখে এনেছিলে? ও লিখে আনা কি তোমার উচিত হয়েছে? না স্যার। তবে আনলে কেন? আর কখনো আনবো না স্যার। তা তো আনবে না বুঝলাম। এদিকে একটা পেপার পরীক্ষা দিতে পারলে না, পাস নম্বর থাকবে কি করে তাই ভাবছি। চুনি, খিদে পেয়েছে? কিছু খাবি? আয় আমার ঘরে। নিজের ছোট ঘরটাতে নিয়ে গিয়ে নারায়ণবাবু তার পিঠে হাত দিয়ে কত ভালো ভালো কথা বোঝালেন। মিথ্যা দ্বারা কখনো মহৎ কাজ হয় না ইত্যাদি। গীতার শ্লোক পড়ে শোনালেন। ছোলা ভেজানো ও চিনি এবং 8খানা পাউরুটি খাওয়ালেন। চুনি যাবার সময় বলল, স্যার একটা কথা বলবো, বাড়ি গিয়ে কোনো কথা বলবেন না যেন। না, আমার যেচে বলবার দরকার কি, কিন্তু হেডমাস্টারের চিঠি যাবে তোমার বাবার নামে। চুনির মুখ শুকালো, বলল, কেন স্যার? হ্যাঁ, তাই সাহেবের নিয়ম। আপনি হেড স্যারকে বুঝিয়ে বলুন না, আপনি বললেই। যা, এখন বাড়ি যা, আমি দেখছি। চুনি চলে গেলে নারায়ণবাবু ভাবতে লাগলেন, চুনির এই অসাধু প্রকৃতিকে কি করে তিনি ভিন্ন পথে ঘোরাবেন। আজ যেভাবে বললেন ও ঠিক পথ নয়। গীতার শ্লোক বলা উচিত হয়নি। অতটুকু ছেলে গীতার কথা কি বুঝবে? তার নোটবুকে টুকে রাখলেন, চুনি মিথ্যা ব্যবহার, হাউ টু কারেক্ট। অনুকূলবাবু হলে কি করতেন? নারায়ণবাবু গভীর দুশ্চিন্তায় মগ্ন হলেন। চায়ের দোকানে বসে সেদিন যদুবাবু আস্ফালন করছিলেন। 1 পয়সার মুরদ নেই স্কুলের, আবার লম্বা লম্বা কথা, ডিউটি, ট্রুথ। আরে মশাই, পুজোর ছুটির মাইনে 2 টাকা 1 টাকা করে সেই দিন শোধ হলো। গরিব মাস্টারেরা কি খায় বলো তো? ক্ষেত্রবাবু হেসে বললেন,
না পোষায় চলে যেতে পারেন দাদা, সাহেবের গেট ইজ ওপেন। রামেন্দুবাবু আর নতুন টিচার নন, 2-3 বছর হয়ে গেল এই স্কুলে। তিনি সব দিন এই মজলিসে থাকেন না, আজ ছিলেন। বললেন, জানুয়ারি মাস থেকে মাইনে কাটা হবে জানেন না বোধহয়? সকলেই চমকে উঠলেন। যদুবাবু ও জগদীশ জ্যোতির্বিনোদ একসঙ্গে বলে উঠলেন, কে বললে? আবার মাইনে কাটা? জানুয়ারি মাসে ছাত্র ভর্তি না হলে মাইনে কাটা হবেই। এই সামান্য মাইনে এও কাটা হবে? আপনি একটু বলুন হেডমাস্টারকে। বলেছিলাম, কিন্তু বাজেট যা, তাতে মাইনে না কাটলে মাস্টারদের মধ্যে 2-1জনকে জবাব দিতে হবে কাজ থেকে। তার চেয়ে সকলকে রেখে মাইনে কাটাই ভালো। জ্যোতির্বিনোদ বললেন, সে যাকগে, যা হয় হবে। এখন সাহেবের কাছে একটা দরখাস্ত দেওয়া যাক, আসুন, যাতে মাসের মাইনেটা ঠিক সময় পাই। 2.5 মাস খেটে 1 মাসের মাইনে নিয়ে এভাবে তো আর পারা যাচ্ছে না। রামেন্দুবাবু বললেন, ও করতে যাবেন না, তাতে ফল হবে না। আমি কি ও নিয়ে বলিনি ভাবছেন? যদুবাবু বললেন, না, আপনি যা বলেন তার উপর আমাদের কথা কওয়ার দরকার কি? যা ভালো হয় করবেন। চায়ের দোকান থেকে বেরিয়ে কে একজন বলল, আজ যে নারান্দাকে দেখছি নে। জ্যোতির্বিনোদ বললেন, যখন আসি ঘরে উঁকি মেরে দেখি তিনি লিখছেন বসে বসে এক মনে, তা আমি আর ডাকলাম না। রামেন্দুবাবু বললেন, ওই একজন বড় খাঁটি সিনসিয়ার লোক, সেকালের গুরুর মতো। ওটাই আজকাল বড় একটা দেখা যায় না এই ব্যবসাদারির যুগে। আচ্ছা, আমি এখন চলি, বসুন। বসবার সময় নেই কারো, সকলকেই এখনই টিউশনিতে যেতে হবে। ক্ষেত্রবাবু চায়ের দোকান থেকে পাশেই শ্রীনাথপালিতের লেনে বাসায় গেলেন। 15 টাকা ভাড়ায় 2খানি ঘর, একতলায় ছোট্ট রান্নাঘর, একদিকে সিঁড়ির নিচে কয়লা রাখবার জায়গা। অন্ধকার কলঘরে একজন লোক দিনমানে ঢুকলেও বাইরে থেকে হঠাৎ দেখবার জো নেই। তারের আলনায় কাপড় শুকোচ্ছে। বাড়িওয়ালি সূচি বেয়ে বুড়ি গামছা পরে ঝাঁটা হাতে উঠোনে জল দিয়ে ঝাঁট দিচ্ছে ও ধুচ্ছে। অনিলা বাইরে এসে হাসি মুখে বলল, দেরি হলো যে? কোথায় দেরি? কানু কই? সে বল খেলা দেখতে গিয়েছে। ইন্টার স্কুল ম্যাচ আছে কোথায়। চা খাবে? না, এই খেয়ে এলাম দোকান থেকে। অনিলা হাত পা ধোবার জল এনে একটা ছোট টুল পেতে দিল, একখানা গামছা টুলের ওপর রাখল। তারপর একটা বাটিতে মুড়ি মেখে একপাশে একটু গুড় দিয়ে স্বামীকে খেতে দিল। ক্ষেত্রবাবু হাত মুখ ধুয়ে জলযোগ সমাপনান্তে টিউশনিতে যাবার জন্য প্রস্তুত হলেন। অনিলা বলল, একটু জিরোবে না? না, দেরি হয়ে যাবে। অমনি বাজার থেকে ছোট কুকির জন্য একটা বার্লি কিনে এনো, আর জিরে মরিচ। আর কি কি নেই দেখো। আর সব আছে, আনতে হবে না। বড় খুকি এই সময় এসে বলল, বাবা, আমার জন্য একটা পেন্সিল কিনে এনো, আমার পেন্সিল নেই। অনিলা বলল, পেন্সিল আমার কাছে আছে, দেবো এখন, মনে করে দিস কাল সকালে। ক্ষেত্রবাবু মাসখানেক হলো নতুন বাসায় উঠে এসে নতুন সংসার পেতেছেন। মন্দ লাগছে না। নিভাননের মৃত্যুর পরে দিন কতক বড় কষ্ট গিয়েছিল। এখন আবার একটু সেবা যত্নের মুখ দেখছেন। চিরকাল স্ত্রী নিয়ে সংসার ধর্ম করায় অভ্যস্ত। স্ত্রী বিয়োগের পর সব যেন ফাঁকা ফাঁকা ঠেকত। অসুবিধাও ছিল বিস্তর। 8 বছরের খুকিকে গৃহিণী সাজতে হয়েছিল। কিন্তু খুকি যতই প্রাণপণে চেষ্টা করুক, অনভিজ্ঞা শিশু মেয়ে কি তার মায়ের স্থান পূর্ণ করতে পারে? আবার সংসারে আয়না চিরুনির দরকার হচ্ছে, সিঁদুরের ব্যবস্থা করতে হচ্ছে। স্নো পাউডার কিনবার প্রয়োজন তো এসে পড়ল। চিরকাল যে গরুর কাঁধে জোয়াল, ছাড়া পেলে অনভ্যস্ত মুক্তির অভিজ্ঞতা তাকে ব্যাকুল করে তোলে। মনে হয় সংসার হলো না, কার জন্যে খেটে মরব, কে আমার অসুখ হলে মুখে একটু জল দেবে, ইত্যাদি। যে বলিষ্ঠ ও শক্তিমান মন মুক্তির পরিপূর্ণতাকে ভোগ করতে পারে, নির্জনতার ও উদাস মনোভাবের মধ্য দিয়ে জীবনে নব নব দর্শন ও অনুভূতিরাজির সম্মুখীন হয়,
নিরীহ স্কুলমাস্টার ক্ষেত্রবাবুর মন সে ধরনের নয়। কিন্তু না হলে কি হয়, যেভাবে যে জীবনকে ভোগ করতে পারে সেইভাবেই জীবন তার কাছে ধরা দেয়, এতেই তার সার্থকতা। বাঁধা ধরা নিয়ম কি বা আছে জীবনকে ভোগ করবার?